তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসের প্রথম গল্প কর্তার ভূত এই গল্পটি নিয়ে তোমাদের সামনে আলোচনা পরিবেশন করব। প্রথমেই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। এই গল্প রবীন্দ্রনাথের লেখা এই কর্তার ভূত গল্পটি নেওয়া হয়েছে লিপিকা গ্রন্থ থেকে। এখানে ভূত বলতে কি বোঝানো হয়েছে? কোনো অশরীরী আত্মা কিংবা কোনো ভৌতিক কোনো বিষয়কে? একেবারেই না। এখানে ভূত বলতে বোঝানো হয়েছে অতীতকে বা পাস্ট মানে যাকে আমরা অতীত বলি। এবার আমরা চলে আসছি গল্পের আলোচনায়। পার্ট 1। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ এড়ানোর তো জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেখো, প্রথম সূচনাটা কিন্তু বেশ বেশ আকর্ষণীয়। বুড়ো কর্তা মানে একজন কর্তা মশাই, যাকে সবাই যার উপর নির্ভরশীল। ধরো তিনি একজন জমিদার হতে পারেন, তিনি একজন গ্রামের মোড়ল হতে পারেন। তিনি মারা যাচ্ছেন, মৃত্যু আসন্ন। সারা দেশের লোক ভাবছে আমাদের কর্তামশাই মরে গেলে আমাদের কি হবে। তার মানে প্রত্যেকটা লোক কিন্তু এই কর্তামশাইয়ের উপর নির্ভরশীল। তাদের নিজস্ব কিন্তু কোনো শক্তি নেই, নিজস্ব কোনো কিছু কাজ করবার ক্ষমতা নেই। তারা পর নির্ভরশীল স্বর্ণলতার মতন। বুড়ো কর্তাও ভাবল, আমি এদের এতদিন ঠান্ডা করে রেখেছি, আমি এদের দাবিয়ে রেখেছি, এখন আমার মৃত্যুর পর কি হবে? দেবতা এসে বললেন, আপনার চিন্তার কিছু নেই, আপনি মারা যাবেন, কালের নিয়মে মারা যান, কিন্তু আপনার ভূত এদের ঘাড়ে চেপে থাকবে। অর্থাৎ আপনি মায়াময় পৃথিবী থেকে আপনার দেহটা হয়তো চলে যাবে, কিন্তু আপনি আপনার অস্তিত্ব বজায় রাখবেন ভূতের মধ্যে দিয়ে। চলে আসছি আমরা দ্বিতীয় পরিচ্ছেদ। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন সেটা এবার বলছে, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। দেখো, আমরা যদি ভবিষ্যৎ নিয়ে ভাবি আমাদের মধ্যে হাজারো ভাবনা আসবে। আগামীকাল খাবো কি, আমি পরীক্ষায় ফেল করব কিনা। আর কিন্তু এসব না ভেবে আমরা যদি অতীত পাস্ট নিয়ে পড়ে থাকি, অমুক দিন আমার এক প্রিয় বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, অমুক দিন আমি পুজো বা ঈদের দিন বিরাট একটা মেলায় গেছিলাম, অমুক দিন আমাদের স্কুলে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল, এই সব ভাবলে আমাদের মন খুব আনন্দ হয়। ঠিক সেটাই বলছে এই দেশ, অর্থাৎ এখানে মূলত পরাধীন দেশবাসী যারা চোখ বন্ধ করে অন্ধ কুসংস্কার আর ইংরেজদের দাসত্ব মেনে নিয়েছিল, তাদেরকে এখানে এই কর্তার ভূত, এই ভূত কর্তা এসব বলে রূপকের আড়ালে আক্রমণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে বলছেন ভবিষ্যৎকে মানলেই যত ভাবনা, অতীতকে মানলে তো ভাবনা নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই। আমি যতই অতীতকে নিয়ে ভাববো, তাতে কিন্তু আমার কোনো উন্নতি হবে না। এই কথাটাকেই লেখক একটুখানি মজার ছলে, একটু রূপকের ছলে বলছেন, ভূতের যেহেতু মাথা নেই, তাই আমাদের জন্য তার মাথা ব্যথাও নেই। আমি যদি আগামীর জন্য ভাবি যে আমার পড়া হলো না, বা আমার এই কাজটা করা হলো না, বা আমার এই সময় বিলটা জমা দেওয়ার ছিল আমি দিলাম না, আমার ফাইন হবে, তাহলে কিন্তু ভাবনা। আর আমি যদি এসব না ভেবে অতীতে পড়ে থাকি, অমুক দিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম, অমুক দিন অমুকের সঙ্গে দেখা হয়েছিল, আমাদের কিন্তু কোনো উন্নতি হবে না, বরঞ্চ ধ্বংস হব আমরা। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা, সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। এই যে পরাধীনতা, এই যে দাসত্ব, এই যে কুসংস্কার, এটা এই অধিকাংশ লোকই এই অতীতকে মেনে নিচ্ছে। কিন্তু দেশের মধ্যে দু একটা স্বাধীন চেতা, দু একটা শিক্ষিত মানুষ যারা নিজেরা ভাবতে জানে, যাদের ভাবনাটা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, যারা নিজেরাই নিজের ভালো বোঝে, তারা বুঝতে পারছে দূর আমরা অতীত নিয়ে ভেবে কি করবো, আমরা বরঞ্চ বর্তমান আর ভবিষ্যৎটা নিয়ে ভাবি। তারা কি করে, তারা তাদের এই স্বভাবের জন্য ভূতের কানমলা খায়।
অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যারা এই ইংরেজ পরাধীন শাসনতন্ত্র, যারা এই ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বা নিজের স্বাধীন সত্তার প্রকাশ ঘটাতে গেছে, তারা চিরকাল এদের দ্বারা, এই সমস্ত শ্রেণীদের দ্বারা লাঞ্ছিত, অপমানিত এবং শাস্তিপ্রাপ্ত হয়েছে। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা, তত্ত্বজ্ঞানী মানে যারা বিরাট পণ্ডিত, তারা বলে এই চোখ বুজে চলাটাই জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা, মানে ভাগ্যের হাতে দোহাই দিয়ে ভাগ্যের সঙ্গে এগিয়ে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো ঘাসের মধ্যে, গাছের মধ্যে। আজও এই চলার আভাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আভিজাত্য অনুভব করে এবং তাতে অত্যন্ত আনন্দ পায়। এখানে বলছে যখনই কিছু কিছু মানুষ ওই একটুখানি প্রতিবাদ করতে যায়, তারা কি হয়, তারা শাস্তি জোটে। আর দেশের তত্ত্বজ্ঞানীরা যারা হচ্ছে এই ধর্মতন্ত্র আর ইংরেজদের বা পরাধীনতার এই তাবেদার, যারা ধর্মীয় কুসংস্কার ছড়ায় আর যারা ইংরেজদের তাবেদারি করে, এরা মানুষকে বোঝায় দেখো কোনো কিছুর অতবার বেরো না, চোখ বন্ধ করে চলো। কি হচ্ছে চোখ কান খোলা রাখার দরকার নেই, চোখ বুজে চলো। এটাই হলো সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো। কারণ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে যেসব পোকামাকড় ছিল তাদেরও চোখ ছিল না, তারাও কিন্তু আপন তালে হেঁটে গেছে। আজকে এখনো তাই কিন্তু তারা ওই চোখ বন্ধ করে হাঁটার জন্য পৃথিবীতে টিকে আছে। আজও গাছের মধ্যে, ঘাসের মধ্যে তাদের কিন্তু আমরা সেই চলার আভাসটা আমরা আজও পেয়ে থাকি। পরের অংশ, ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। এই প্রশ্নটা খুব এমসিকিউ এ দেয়, কিন্তু সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না, সেই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরে, নিরন্তর মানে না থেমে সব সময় অনবরত, তার থেকে এক ছটাক, ছটাক মানে এখানে ছয় নয়, কিন্তু ছটাক হচ্ছে একক, এটা হচ্ছে তেল মাপার একক। এটা খুব ভালো করে বুঝে নেবে। ছটাক হচ্ছে একটা ওজনের পরিমাণ। আমরা যেমন বলি মিটার, কিলো, গ্রাম, এরকমই ছটাকও একটা আগেকার দিনে তেল মাপার একটা এটা একক। এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে ভূতের রাজত্বে আর কিছুই থাক না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। খুব ব্যঙ্গ। এখানে কি বলছে, বলছে যারাই এই যে এই রকম প্রতিবাদ করতে গেছে, সে হোক ইংরেজদের, হোক কুসংস্কার। দেখো মানুষ চোখ বন্ধ করে কার উপর বিশ্বাস করত? পরাধীন ভারতবর্ষের একদল মানুষ চোখ বন্ধ করে ইংরেজদের পরাধীনতাকে স্বীকার করে নিয়েছে, আর আবার কিছু মানুষ চোখ বন্ধ করে স্বীকার করে নিয়েছে ধর্মীয় কুসংস্কারকে। দুটোকেই কিন্তু একসঙ্গে এই গল্পে কষাঘাত করা হয়েছে। বলা হচ্ছে যারাই এদের বিরোধিতা করেছে তাদের গিয়ে জেলখানায় আটকে রাখা হয়েছে। দেখো জেলখানা কথার অর্থ সংশোধনাগার, এখান থেকে মানুষকে সংশোধন করা হয়। কিন্তু ভুতুড়ে জেলখানাটা এতটাই খারাপ, এখানে মানুষকে সংশোধন করা হয় না, বরঞ্চ তার দেহ থেকে তেজগুলো বের করে নেওয়া হয়। মানে একটা মানুষকে, প্রতিবাদী সত্তাকে নিংড়ে নিংড়ে এখান থেকে বের করে নেওয়া হয়। এতে দেশে অন্ন, বস্ত্র এসবের অভাব আছে, কিন্তু এইসবের অভাবগুলোকে মানে দমিয়ে রেখে, এইসবের অভাবগুলোর ওপর মানে ওই শাঁখ দিয়ে মাছ ঢাকার মতন দেশে একটা শান্তির বাতাবরণ তৈরি করে এই সব অভাবের বিরুদ্ধে মানুষকে বলতে দেওয়া হয় না। মানুষ খেতে পাচ্ছে না, মানুষের বস্ত্র নেই, অন্ন নেই, এগুলি নিয়ে তারা প্রতিবাদ করে না, ভয়। তাহলে কি হয়, দেশে চলে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে। এখানে এই প্রসঙ্গটাই আমাদের সামনে লেখক বলেছেন। আর কি বলছেন, যে অন্য দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয়, এদেশে বেরোয় না। এর মানে কি, এদেশের মতন পৃথিবীর অন্য সব দেশকে ভূতে পায়নি। ফলে এদেশের মানুষ যারা ভূতের কবলে পড়ে তাদের কাছ থেকে তেজ হরণ করে নেওয়া হয়। আর অন্য দেশ
এই তেজস্বী মানুষগুলোকে নিয়ে, তেজস্বী মানুষগুলোর তেজ, তাদের শিক্ষা, তাদের জ্ঞান, তাদের মেধাকে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি ঘটায়। লাস্ট প্যারা, এই প্যারার আর কি লাস্ট লাইন, কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য দেশে ভূতের বাড়াবাড়ি হলেই অস্থির হয়ে মানুষ ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তা নেই, কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে রয়েছে। মানে অন্য দেশে কি হয়, কোনো মানুষ যখনই বিপদে পড়ে বা বিপদে পড়া হয় তখন সবাই ওঝার খোঁজ করে, কিন্তু এদেশে ভূত ধরলেও ওঝার খোঁজ করা হয় না, কারণ এখানে ওঝাকেও যেন আগে ভাগে ভূতে পেয়ে নিয়েছে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্যারা। এবার আমি চলে যাব তৃতীয় প্যারাতে, চলে আসছি 3 নম্বর পার্টে। এভাবেই দিন চলতো, ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগতো না, চিরকালই গর্ব করে বলতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের ভূতের খোঁটায় বাঁধা, খোঁটায় মানে খুঁটিতে। সে ভবিষ্যৎ ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে যেন একেবারে মাটি, চিরকালের মতো মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধলো, এই লাইনটা দাগিয়ে নাও, এটা থেকে কিন্তু এবছর ফাইনালে বড় প্রশ্নও আসতে পারে। সেই সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলিকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্র সচল রাখবার জন্য, বুকের রক্তে পিষে ভূতের খপ্পরে ঢেলে দেওয়ার জন্য নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ। এখান থেকে অনেকগুলো মানে তোমাদের জেনে নিতে হবে। ভূতের ওই আছে না খপ্পর, খপ্পর মানে মাথার খুলিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এবার এই জায়গাটায় এই প্যারাতে কি বোঝানো হলো সেটা আমি তোমাদের বলি। ভূত শাসন বিধি নিয়ে এদেশবাসী যেমন নিশ্চিত ছিল, তাদের মনে কোনো রকম দ্বিধা জাগেনি। এ নিয়ে তাদের চিরকাল গর্ব ছিল, এই যে যে তারা পরনির্ভরশীলতা, এটা ছিল তাদের কাছে গর্বের বিষয়, এটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেনি। ভেড়া যেমন খুঁটিতে বাঁধা থাকে, সে ভ্যাও করে না, ম্যাও করে না, তার ভবিষ্যৎ নিয়ে ভাবেও না। এমনকি ধরো একটা ছাগল যখন ধরো তাকে বলি দেওয়া হবে, সে জানে তাকে, বা একটা মুরগি যখন দোকানে থাকে একদম চুপ করে পড়ে থাকে, সে মানে তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই, কিছুক্ষণ পরেই যে সে বলি প্রদত্ত হতে পারে সেটা নিয়ে সে কিন্তু এতটুকুও চিন্তিত নয়। এখানে সেই বিষয়টা ইঙ্গিত করা হয়েছে। আর আগেই বললাম, অন্য দেশ তাদের এই উন্নয়নশীল যে মনন সেটাকে পাথেয় করে সেই সব দেশ এগিয়ে যাচ্ছে, আর আমাদের এই অভাগা দেশ কুসংস্কারকে জাপটে ধরে বসে থাকছে, আর আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। চলে আসছি আমরা 4 নম্বর প্যারাতে। এবারের প্যারা, এদিকে মানে ঠান্ডায় ভূতের রাজ্যে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। এদিকে এই যে যে কুসংস্কারময় আমাদের দেশ, সেখানে ভূতের রাজত্বকালে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষে, আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থেকে যায়। দেশের যত শিরোমণি চূড়োমণি আছে সবাইকে জিজ্ঞেস করা গেল এমন হয় কেন, তারা এক বাক্যে শিখা নেড়ে, শিখা মানে মাথা নেড়ে বলে এটা ভূতের দোষ নয়, ভূতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গিরা আসে কেন, বেশ মজার অংশ দেখো। ব্রিটিশ শাসকের ল অ্যান্ড অর্ডারের কড়াকড়ি সরকার কি করলো, তার কড়াকড়ির দৌলতে প্রতিবাদী আন্দোলনকে একেবারে বন্ধ করে দিল। এতে কি হলো, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, চারিদিক ঠান্ডা, কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। এটা সবার কাছে তখন আরামের মনে হলো। একদিকে ইংরেজরাও নিশ্চিন্ত যে তারা এই দেশবাসীর উপর অত্যাচার করছে, অথচ এরা অত্যাচারিত হয়েও চিৎকার করছে না। আর অন্যদিকে ভারতের নির্বোধ দেশবাসীরা, তারা ভাবছে এই ঠিক আছে, এরমভাবে চললেই চলবে, তারাও খুশি। কিন্তু একটা ছেলে ভোলানো ছড়ার একটা লাইন আছে, বর্গি এলো দেশে। এখান থেকে বোঝানো হয়েছে বর্গি হলো মারাঠি অশ্বারোহী লুঠেরা বাহিনী। এরা মারাঠি, এরা ঘোড়ায় করে আসতো লুট করতে। তো তারা এখানে আসতো, তাদের আক্রমণে কি হতো, ভয় সন্ত্রাস সৃষ্টি হতো। এইখানে
এই জায়গাটাকে, এই যে যে বর্গীদের কথা বলা হয়েছে, বর্গীদের রূপকে এখানে সাম্রাজ্যবাদীদের কথা বলা হয়েছে, যারা ভারতকে বারবার আক্রমণ করেছে ভারতের সম্পদ লুট করার জন্য। কেন এই কথাটা বলছে এক্ষুনি সেটাও বুঝে যাবে। যখন শিরোমণি চূড়োমণিরা বলে এটা আমাদের দেশের দোষ নয়, বর্গীরা কেন এই দেশে আসে, সেটা শুনে সবাই সান্ত্বনা বোধ করে। দোষ যারই থাক, খিড়কির আনাচে কানাচে ঘুরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তাঘাটে ঘুরে অভূতের পেয়াদা, লাইনটা দাগিয়ে রাখো, শর্ট কোশ্চেন আসতে পারে। ঘরে গেরস্তে টেকা দেয়, ঘর থেকে বেরোনোর পথ নেই, এদিক থেকে এ হাকে খাজনা দাও, ওদিক থেকে ও হাকে খাজনা দাও, এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেবে কে। এতকাল উত্তর দক্ষিণ পূর্ব, এই প্যারাতে বোঝানো হয়েছে ভূত শাসনতন্ত্র যদি এতই ভালো, তবে কেন ভারতবাসীকে পদে পদে খাজনা দিতে হবে। একদিক ভারতবাসীরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ইংরেজদের খাজনা দিচ্ছে, তারা তো ধর্মকে মানে, তারা তো কুসংস্কারকে মানে, তারা ইংরেজদের মানে, তা সত্ত্বেও ইংরেজকে খাজনা দিতে হচ্ছে। আবার বাইরে থেকে সাম্রাজ্যবাদীরা এসে 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 এই দেশের সব কিছু ওই বুলবুলির ধান খাওয়ার মতো সব নিয়ে চলে যাচ্ছে, অথচ তাদের ইংরেজদের কাছে খাজনাও দিতে হচ্ছে। এমন কেন হয়? যদি ধর্ম কুসংস্কার এতটাই শক্তিশালী, তাহলে কেন দেশবাসীর এই দুরবস্থা? এটাই রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি বোঝাতে চেয়েছেন। 5 নম্বর প্যারা। কিন্তু এ সত্ত্বেও প্রশ্ন ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? দেশের লোকেরা বলছে আমাদের তো আর কিছু নেই, এবার খাজনা দেব কি দিয়ে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে উত্তর আসে, ইজ্জত দিয়ে, আব্রু দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্নমাত্ররই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনকালটা কি অনন্তকাল চলবে? শুনে ঘুম পাড়ানি মাসি পিসি আর মাসতুতো পিসতুতোর দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ, এই প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। আর তাহলে সনাতন ঘুমের কি হবে, সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? প্রশ্নকারী বলে সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মাসি পিসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গীর দলকেও। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ, এখনো ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় আর পাশ ফিরে শোয়। বেশ ইন্টারেস্টিং লাইন। এখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো মানে জেনে নিতে হবে। মশান মানে হচ্ছে যেখানে মানুষ বলি দেওয়া হয়। অনেক বইয়ে এটা লেখা আছে শ্মশানকেই মশান বলে, কিন্তু তা নয়। যেখানে মানুষকে বলি দেওয়া হয় যে বদ্ধ ভূমিতে, তাকে মশান বলে। দ্বিতীয় তোমাদের যে মানেটা জানা প্রয়োজন তা হলো আব্রু। আব্রু মানে হচ্ছে ইজ্জত। ইজ্জত মানে সম্মান, ওই একই, আব্রু ইজ্জত দুটো এক জিনিস। ইমান মানে হচ্ছে ধর্ম বিশ্বাস বা ধর্মের প্রতি ভক্তি। এই মানেগুলো কিন্তু তোমরা বইয়ের উপর লিখে নিও। তেমন এখানে কি বোঝানো হয়েছে, শাসিত ও শোষিত ভারতবাসীর খাজনা দেওয়ার মতন আর্থিক সঙ্গতি নেই, কাজেই খাজনা দেওয়ার অক্ষমতার জন্য তাদের ইজ্জত, নিজের সম্মান, নিজের জীবন এগুলোকে খোয়াতে হয়েছে। ভারত কি চিরকাল সাম্রাজ্যবাদী শাসক বা ভূতের অধীনে থাকবে? ভারতবাসী কি ঘুম ভাঙবে না? তবে কি স্বাধীনতা বোধের উদয় হবে না? পরাধীনতার ভূত কি আমাদের ঘাট থেকে নামবে না? ভূত শাসন অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসান হলে এদেশ থেকে অন্ধকার দূর হবে। সেটা কি হবে না? এই প্রশ্নগুলোই যখন মানুষের মনে জাগে, তখন কেউ কেউ একটু উদ্ধত হয়ে বলে আমি ভূত ছাড়াবো, কেউ বলে আমরা দেখি কেমন করে ইংরেজরা ছাড়ে না ছেড়ে যেতে পারে। এই সব হয়, তখনই হয়তো আবার কেউ শাস্তির ভয় দেখায়, বলে এই ঘানি কিন্তু অচল হয়নি। যারা প্রতিবাদ করছিল তারা একদম আবার আগের মতন অবস্থায় চলে যায়, চুপচাপ হয়ে মানে ওই লেজ গোটানো বেড়ালের মতো ঘরে চলে আসে। অর্বাচীন বলতে এখানে বোঝানো হয়েছে প্রাচীন নয় এমন আধুনিক, কিন্তু এখানে বোঝানো হয়েছে অকালপক্য, মানে অল্প বয়সে যে সমস্ত ছেলেমেয়েরা পেকে যায়, এখানে তাদের অর্বাচীন বলা হয়েছে। এখানে কি মানে বোঝানো হচ্ছে এদেশের একদল অকালপক্ষ তরুণের দল জেগে উঠেছে। তাদের শপথ হলো যেমনভাবেই হোক দেশবাসীর ঘাত থেকে ভূত নাড়াবো।
কিন্তু যখনই ভূতের নায়েব শাস্তির ভয় দেখাচ্ছে, তখনই তাদের মধ্যে যে এই প্রতিবাদ সত্তাটা, সেটা একদম চুপসে বেলুনের মতো যাচ্ছে, মানে তারা আর প্রতিবাদ করছে না। লাস্ট আমরা এবার গল্পের আবার চলে আসি। মোদ্দা কথাটা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, ছাড়েও না। দেশের মধ্যে দু একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়ার সময় হয়নি? কর্তা বলে, ওরে অবোধ, আমার ধরারও নেই, ছাড়ারও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলে, সেখানেই তো ভূত। এবার বলছি, এত কিছুর পরে কিছু কিছু মানুষ রাতের বেলাতে কর্তামশাইয়ের কাছে হাত জোর করে বলছে, কর্তামশাই, আপনি আমাদের ঘাড়ে আর ভূত হয়ে কতদিন থাকবেন, আপনি এবার বিদায় নিন। বুড়ো কর্তা বলছে, আরে আমি কি তোদের ধরে রেখেছে নাকি? তোরা যদি আমায় ঘাট থেকে নামিয়ে দিস, আমি চলে যাব। এরা বলছে, কর্তা ওই তোমায় নামাতেই তো ভয় করে। কর্তা বলছে, ওখানে এই ভয়ের মধ্যেই তো লুকিয়ে আছে ভূত। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ততক্ষণ মন দিয়ে পড়াশুনো করতে থাকো, ঘরে থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ।